আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরো 2-3 মিনিট অপেক্ষা করি, বাকিরা জয়েন করুক। স্যার, একটা পার্সোনাল প্রবলেম ছিল একটু। হ্যাঁ, বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলুন। আমার আসলে ভার্চুয়াল বক্সে করলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কথা কেটে কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না, আমার নেটওয়ার্ক স্লো সম্ভবত। না, আসলে আমার এখানে বৃষ্টি হচ্ছে তো এখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা। আমি স্ক্রিন শেয়ার দেই। হ্যাঁ, কি প্রবলেম আমি বুঝিনি তখন। প্রবলেমটা হচ্ছে অন্য টপিকে। আমি আমি হচ্ছে ভার্চুয়াল বক্সে মেটা এক্সপ্লয়েটেবল 2 নামে একটা মেশিন ইনস্টল দিছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটার আইপিটা আমি এনম্যাপ বা অন্য কোনো ইয়া দিয়ে সফটওয়্যার দিয়ে মানে স্ক্যান দিতে পারতেছি না। মানে স্ক্যানটা ব্লক করে দিচ্ছে আর কি বারবার। আচ্ছা, আচ্ছা। ওর আইপি অ্যাড্রেসটা খুঁজে তো পাচ্ছেন এটা তো? যদি একটু দেখতেন। হ্যাঁ, আইপিটা খুঁজে পাচ্ছি কিন্তু মানে স্ক্যান দিলে ওটা দেখাচ্ছে যে আইপি আর কি ব্লক, মানে স্ক্যান ব্লক করে দিচ্ছে আর কি। আচ্ছা, ওটা স্ক্যান টেকনিকের বিষয় তো। ওটা যখন আমরা নেটওয়ার্ক হ্যাকিং এর যে মডিউলের আলোচনা করব, তখন ওটা নিয়ে কথা বলবো। কেমন, এখানে কয়েকটা বিষয় বোঝার আছে, কয়েক কিছু টেকনিকের আলোচনা আছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে।
সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে নেটওয়ার্কের জন্য ভাইয়া, কোন বই ভালো মানে শেখার জন্য ভালো শেখার জন্য কোন বই এর নাম বলবেন ভাইয়া একটা? বাংলায় আমি আসলে খুব বেশি ভালো বই পাইনি। হ্যাঁ, একটা ইংলিশে একটা ইংরেজি। বই সাজেস্ট করতে পারি। মানে এটা হচ্ছে একই সাথে মানে বই প্লাস একটা সার্টিফিকেশন এক্সামের। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক ক্লাস। সিসিএন এর কিছু বই আছে, কিন্তু সিসিএন এ হচ্ছে ওদের সিসকো নামে যে একটা কোম্পানি আছে, ওদের প্রোডাক্ট স্পেসিফিক আলোচনা বেশি, মানে ও যাই আলোচনা ব্যাখ্যা সব ওদের প্রোডাক্ট নিয়ে, ওদের রাউটার ওদের সুইচ এগুলো নিয়ে। নেটওয়ার্ক ক্লাস সেদিক দিয়ে ভালো যে ও হচ্ছে অনেকটা নিউট্রাল পয়েন্ট থেকে যে ওভারঅল কম্পিউটার নেটওয়ার্কিং এ কি হয়, কি কি বিষয় থাকে, কি কি দরকার কম্পোনেন্ট থাকে, হ্যাঁ, মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এই সার্টিফিকেশন এক্সামের খরচ অনেক, 20 30 25 30 হাজার টাকা মতো পড়ে যায়, ওটা বাদ। কিন্তু এমনি এগুলোর এটার বই খুঁজে পাবেন, হ্যাঁ, নেটওয়ার্ক প্লাস প্রিপারেশন বুক লিখে সার্চ করলে অনেক অনেক বই পাবেন। ঢাকার নীলক্ষেতে এসে খুঁজলে প্রিপারেশন বুক মানে এই টাইপের খুঁজলে নীলক্ষেতে আপনি প্রিন্টেড কপিও পাবেন বইয়ের। দামাদামি করে নেবেন, 150 200 টাকা 300 টাকার মতো বই নেবে, মোটা বই হয়। আসলে ভাইয়া যে আমাদের ক্লাস যে কটা করছি ভাই, আসলে মানে কাজের কি শিখলাম আর আসলে কখন কি করবো এটাই বুঝতে পারতেছি না, এখন আসলে কোন লেভেলে যাচ্ছি কিছু বুঝতে পারছি না ভাই। আরেকটু যখন আমরা হ্যাকিং এর আরেকটু কিছু ক্লাস শুরু করব, তখন আস্তে আস্তে রিলেট করতে পারবেন। মানে এখনো তো ফান্ডামেন্টাল মডিউলে না, আগে হচ্ছে এই বেসিক বিষয়গুলো সব বুঝে দেন আমি হ্যাকিং এর আলোচনাগুলো শুরু করবো। এখন এখন একটু ছন্নছাড়ার মতো মনে হবে যে আচ্ছা হয়তো এটা কখন লাগবে, এখন হয়তো মানে কি বলে বাইরে থেকে যে ভিউটা, হ্যাঁ, ওভারঅল ভিউটা এখন পাচ্ছেন না। যখন আমরা আরেকটা হ্যাঁ, কয়েকটা ক্লাস পরে যখন শুরু করব, তখন দেখবেন আস্তে আস্তে সবগুলো কনসেপ্টই দরকার পড়ছে। তবে এই বই পড়া ভালো, এই বইগুলো আরো আরো ইন ডেপথ। মনে করুন আমি 3টা ক্লাসে দেখুন কত মোটা বই, হ্যাঁ, বিশাল বড় হাদিসের বইগুলো যেরকম বুখারী শরীফ যেরকম মোটা হয়, এরকম বিশাল মোটা একটা বই। হ্যাঁ, তো অনেক আলোচনা থাকে, অনেক ইন ডেপথের অনেক বিষয় থাকে, দেখতে পারেন। অনেক বড় তো, হ্যাঁ, অনেক অনেক লেন্থ হবে। এটা তো খুঁজলে তাহলে স্যার যেহেতু কিন্ডেল ভার্সন আছে অনলাইনে খুঁজলে পিডিএফ ও পাওয়া যাবে। এত মোটা বই আসলে পিডিএফ এ পড়ে পোষাবে না, মানে বুঝবেনও না। অনেক বেশি কষ্ট হয় আসলে মোটা হ্যাঁ, বই। বই বই ভালো ভাই, ওই যে পিডিএফ এ খুব ঝামেলা হয় অনেক বড় বইয়ের, হুম, আগা মাথা কিছু বুঝতে পারি না। পিডিএফ এ ছোটখাটো 20 30 পেজ হলেও আসলে পড়া যায়, কিন্তু এর বেশি হলে পিডিএফ এ মানে আমার আমার অবজারভেশন এটা কারো ভাইয়া, ভাই একটা কথা হচ্ছে যে আমরা যে কোর্সটা করতেছি আল্লাহর রহমতে শেষ করার পর কি কাজ করার মতন কিছু তৈরি করতে পারবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ এটা শেষ করার পর পরই কাজ করার মতো করতে পারবেন। আমার একাধিক স্টুডেন্ট আছে যারা অলরেডি জব করছে, মার্কেট প্লেসে হ্যাঁ। আছে, কাজ করছে। এটা করতে পারলে ভাই আসলে বাঁচি, মানে না, আসলে না, অনলাইনে এই অনেক মাইন্ডসেট, কাজ করি। না এটা ভুল মাইন্ডসেট, এটা ভুল মাইন্ডসেট যে ওইটুক করতে পারলে আছি না। অলওয়েজ আপনাকে আরো বেশি লার্ন করে যেতে হবে। আমার যে সকল শিক্ষার্থীরা এখনো ভালো পজিশনে আছে, তাদের সবারই একটা কমন বৈশিষ্ট্য হলো আমি ক্লাসে যতদূর দেখাই এর থেকেও আরো বাইরে জানার তাদের একটা আগ্রহ আছে। হয়তো কেউ একটু বেশি জানছে, কেউ একটু কম জানছে, কিন্তু যে আমি মনে করুন ক্লাসে 3 ক্লাসে যতটুকু আলোচনা করেছি, নেটওয়ার্কে অনেক কিছু আছে এর বেশি। এবং রিয়েল লাইফে হ্যাকিং এর সময় আপনার যে আসলে কোন কনসেপ্টটা কাজে লাগবে, এটা পৃথিবীর কেউ আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবে না। ঠিক মানে আছে। নেটওয়ার্ক বিষয়টা আসলে সবচাইতে অবজার্ভ মানে বেশি করে জানতে হবে নেটওয়ার্ক বিষয়টা, তাহলে হ্যাকিং এর জন্য সহজ হবে, এটাই তো নাকি ভাইয়া? না, কম্পিউটার সায়েন্স জানতে হবে, নেটওয়ার্ক হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা পার্ট। ওকে। ও, তারপরে এই যে আমরা যে প্রোগ্রামিং নিয়ে কথা বলি, কম্পিউটারের আর্কিটেকচার নিয়ে কথা বলি, লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, উইন্ডোজও কিন্তু একটা অপারেটিং সিস্টেম। তো এগুলো নিয়ে যত বেশি আপনি জানবেন তত বেটার, তত আপনার জন্য ভালো। কারণ দেখা গেল না হয় আমি ক্লাসে মনে করুন একটা হ্যাকিং এর একটা টেকনিক দেখালাম, কিন্তু কোর্স শেষ করতে করতে মনে করুন কালকেই
মাইক্রোসফট একটা আপডেট এনে ফেলো, মানে আমরা 3 মাস মনে করুন কোর্স শেষ করতে, 3 মাস পরে উইন্ডোজের 12 বা উইন্ডোজ 13 চলে আসলো ফর এক্সাম্পল, এখন তো 11 চলছে। তো তখন দেখা গেলো কোর্সও শেষে নতুন আপডেট এসেছে, তখন আমার এই টুলস বা টেকনিকে কাজ করছে না, তখন আপনি কি করবেন? তখনই আপনার যদি এই কম্পিউটার সায়েন্সের এই বিভিন্ন টপিকে দক্ষতা থাকে, বিভিন্ন বিষয় জানা থাকে, বা সবই যে জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, মানে এটাও আসলে মেন্টাল একটা স্ট্রেস তৈরি করবে যদি আপনি ভাবেন যে আমার সব জানতে হবে। না, কিন্তু জানার একটা মানসিকতা থাকতে হবে যে আচ্ছা এটা জানি না, এইখানে আরেকটু কিছু ঘাটাঘাটি করি, এটা নিয়ে আরেকটু পড়ি, এটা আরেকটু সার্চ করে দেখি, ক্লাসে হয়তো এই টুলসটা বলেছিল, এই সমধর্মী আর কিছু আছে কিনা, আরো কোনো অ্যাটাক টুলস আছে কিনা, টেকনিক আছে কিনা। ঠিক আছে, এই যে এটা তো মাইন্ডসেট। হ্যাঁ, চিন্তার পদ্ধতি, চিন্তার ধারাটাকে এভাবে যদি পাল্টে নেন যে আমাকে আরো বেশি দিতে হবে, আরো বেশি চেষ্টা করতে হবে, তখন আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। আদারওয়াইজ শুধু শুধু পৃথিবীর এমন কোনো কোর্স নেই যে একটা কোর্স করে আপনাকে জবের গ্যারান্টি বা একটা ভালো কিছু গ্যারান্টি দিতে পারে। বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে যারা ডাক্তারি পড়ছে, এমবিবিএস বলুন বা মনে করুন, আমি জানি না তারা অ্যাকচুয়ালি কি করে, কিন্তু সেক্ষেত্রে অ্যাটলিস্ট একটা এমডি বা একটা এফসিপিএস ডিগ্রি থাকলে তার আল্লাহর রহমতে চেম্বারে রোগীর অভাব হয় না। কিন্তু আমাদের হ্যাকিং ফিল্ডে কিন্তু ক্রমাগত নতুন নতুন যত বেশি জিনিস জানা যায় তত ভালো। ঠিক আছে, মাইন্ডসেটটা আপনি ওইখানে একটা ভুল আছে, আপনি ওটা ফিক্স করুন যে না, আমার মানসিকতা এমন থাকতে হবে যে কোর্সে যেটা পড়ছে এর চেয়েও যত বেশি জানা যায়, যত বেশি বোঝা যায় তত ভালো। ঠিক আছে। মানে হ্যাঁ মানে বুঝতে পারছি ভাই আপনার কথা, টোটালি বুঝতে পারছি। আসলে আমরা তো নন সায়েন্স ডিপার্টমেন্টে, তো ভাইয়া আসলে থেকে শুরু করতে হবে, কি করতে হবে, জাস্ট কোর্সটা করতেছি, এটা বুঝতে পারতেছি। আসলে আমাদের কি কি জানা লাগবে এটা এখন পর্যন্ত আমরা জানি না। এটা রোড ম্যাপটা আসলে জানলে, এটার পর এটা জানলে সুবিধা হতো। আমি আসলে এর কিছুই বুঝি না, তবে তাও ইন্টারেস্টের জন্য ভর্তি হয়েছিলাম, হ্যাঁ, এর জন্য এই যে কোর্স ক্লাসেই করছি। যতটুকু আলোচনা করছি, সাপোজ ক্লাসে যে কম নেটওয়ার্কের প্রোটোকল নিয়ে বলেছি, আপনি ওটা নিয়ে একটু দেখুন, ইউটিউবে শুধু নেটওয়ার্ক প্রোটোকল লিখে সার্চ করুন, দেখবেন অনেক ভিডিও আছে। কেউ কেউ দেখবেন 20টা প্রোটোকল এক্সপ্লেন করেছে, কোনো ভিডিওতে 30টা প্রোটোকল এক্সপ্লেন করেছে। হ্যাঁ, এরকম অনেক ভিডিও, শুধু এক প্রোটোকলই। ঠিক আছে, মানে মাইন্ডসেট রাখবেন যে আচ্ছা এই যে টপিকের নামটা বলছে, যে মনে করুন আজকে এইচটিএমএল নিয়ে কথা বললাম বা লোড ব্যালেন্সার নিয়ে কথা বললাম একটু আগে, শুধু এটা নিয়ে ইউটিউবে একটা সার্চ দেন, দেখবেন যে আচ্ছা এটারও অনেক কিছু ভিতরে বিষয় আছে, এটা কিভাবে কাজ করে, এই সার্ভার জিনিসটা কিভাবে কাজ করে, হ্যাঁ সার্ভারে কি কি কম্পোনেন্ট থাকে, ডাটাবেস জিনিসটা কিভাবে কাজ করে, মানে জানার আসলে শেষ নেই। ঠিক আছে, শুধু মাইন্ডসেট এভাবে রাখতে হবে যারা এবং যেহেতু নন সিএসি ব্যাকগ্রাউন্ড, এর জন্য আপনাকে এক্সপ্লোর করতে হবে আরো বেশি। যারা সিএসি ব্যাকগ্রাউন্ডে তাদের অনেক হুম। ফান্ডামেন্টাল নলেজ ইউনিভার্সিটি থেকেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তো আপনাকে আরো বেশি সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। ঠিক আছে ভাই, ওকে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল। আমরা যারা এখানে নন সিএসি আছি, হ্যাঁ, তো আমাদের আর কি এই সেক্টরে আর কি জব পেতে কি ধরনের সীমাবদ্ধতা গুলো আর কি হতে পারে আমাদের? বাংলাদেশে কিছু জবে রিকোয়ারমেন্ট হিসেবে বলে দেয় যে আমার সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে, বিশেষ করে ব্যাংক গুলোতে এমন দেখেছি। তবে সেক্ষেত্রেও শিথিলতার জায়গা আছে। সেটা কেমন, যদি দেখে যে না আপনার সিএসি ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু কাজ করার অভিজ্ঞতা আছে, বিভিন্ন বিভিন্ন ভেন্ডর কোম্পানি, হ্যাঁ, তারপরে আদার্স যে সকল ছোটখাটো বা মাঝারি সাইজের এন্টারপ্রাইজ, এরা হচ্ছে গিয়ে আপনার নন সিএসি ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের দেখেও রিক্রুট করে থাকে। তো সেক্ষেত্রে স্ট্র্যাটেজিটা এরকম হয় যে আচ্ছা নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিছু জায়গায় কাজ করে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো, প্লাস কিছু প্রফেশনাল সার্টিফিকেট। হ্যাঁ, যেমন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার আছে, তারপরে সিআইএসএসপি আছে, সিসা আছে। সিসা অডিট লেভেলের, অডিট একটু ভিন্ন কিসিমের আলোচনা, থিওরিটিক্যাল। যাই হোক, তো এরকম প্রফেশনাল কিছু সার্টিফিকেশন নিলে, ওএসসিপি আছে, ওএসসিপি সব খুব বেশি কস্ট, প্রায় 2 লাখ টাকার উপর, 2.5 লাখ টাকার মতো চলে যায় ওটা কস্ট, খালি এক্সামের কস্টই। তো কিন্তু এগুলো নিলে যেটা হয় যে আপনার তখন বলতে পারবেন যে দেখো আমি কাজ জানি, কাজের অভিজ্ঞতা আছে, আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড হয়তো নেই, কাজ জানি, কাজের অভিজ্ঞতা আছে, এবং এটাকে আমি যে আসলেই কাজ জানি এটা রিকগনাইজ করেছে আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান, তারা আমাকে সার্টিফিকেট দিয়েছে যে হ্যাঁ আমি আসলেই সিকিউরিটি প্রফেশনাল জিনিসপত্র জানি। তখন ব্যারিয়ার গুলো
মানে আর থাকে না সিএসসি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড। যেমন আমি একটু আগের ক্লাসটাতেই বলছিলাম যে এমন একজনকে দেখেছি যে সে আইটি হেড, কিন্তু সে আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডেরই না। ঠিক আছে, সে দীর্ঘ এর আগেও 15-20 বছর এক জায়গায় আইটিতে ছিল, এরপর আরেকটা প্রতিষ্ঠানে সেখানে আইটি হেড হয়ে গিয়েছে। Okay, সম্ভাবনা আছে। এবং আরেকটা আরেকটা পরামর্শ দিতে পারি, সেটা হলো উম বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের যদি ব্যাচেলর ডিগ্রি থাকে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু ডিগ্রি চালু হয়েছে, যেমন পিজিডি প্রোগ্রাম, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, এরকম কিছু থাকে। পিজিডি গুলো 1-1.5 বছরের হয়। সেই ক্ষেত্রে মানে সব সব কোর্সে পিজিডি গুলোর ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি থাকে, মাস্টার্স সবাইকে করতে দেয় না। তো এই কম্পিউটার বা আইটি রিলেটেড, আইটি ম্যানেজমেন্ট বা আইটি নাম আছে এই রিলেটেড পিজিডি অথবা মাস্টার্স যদি করেন, কিছু জায়গায় আহ কোন ইউনিভার্সিটি দেখেছিলাম যে ম্যাথমেটিক্স, শাহজালাল সম্ভবত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে, যে এরকম তাদের ইউনিভার্সিটি ম্যাথ বা এরকম থেকে অনার্স থাকলে কম্পিউটার বা এই রিলেটেড মাস্টার্সে ভর্তির সুযোগ দেয়। যাই হোক, একটু একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আপডেটেড কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ড্যাফোডিলে যেটা করে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট, এরকম একটা প্রোগ্রাম আছে। ওটা হচ্ছে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের কমার্স বা আর্টস এর ছাত্র। হ্যাঁ, তারপর আছে ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, আইটিএম একটা ব্যাচেলর আছে, এটা মাস্টার্স মেবি আছে, আমি জানি না। তো কি হয়, আইটি রিলেটেড মাস্টার্স আছে, এটা দেখলেও আপনার ওই সিএসসির যেই ব্যারিয়ারটা, যে কি বলে রিকোয়ারমেন্টের যে ব্যারিয়ার, এগুলো পাস হয়ে যায়। ঠিক আছে, মাল্টিপল ওয়ে আছে, একটু এক্সপ্লোর করলে ইস্যুগুলো সমাধান করতে পারবেন আশা করি। না, অ্যাটেন্ডেন্স নেইনি, অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে ফেলি। যারা আছেন একটু কষ্ট করে আবার সাড়া দিবেন। 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন একটু সাড়া দিবেন, একজন একজন করে। Roll 3. 3, বাই 11 4 স্যার 9 আছে 4, 9, 11, 15 10, এরপর স্যার বাই 19 19। ওকে, এরপর 8 আছে 8, এরপর আমি গত ক্লাসে ছিলাম 15 15 স্যার রোল 6 ক্লাস 9-এ ছিলেন? জি গত ক্লাস বলতে আমাদের একটু আগে 8টা থেকে ক্লাস হয়েছে। আমি শেষে জয়েন করেছিলাম ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর রোল 6 6, এরপর স্যার 9 লাস্ট 8টা ক্লাসে ছিলাম, একটু লেটে জয়েন করছিলাম। আচ্ছা আচ্ছা। Okay, আর কেউ আছেন? 24 ভাই 24। হ্যাঁ, স্যার আচ্ছা, 21 24, 23 1, 23, ওকে। 26 29 29, 26 30 25 আছেন? G25 আছে ভাইয়া। ওকে ওকে, এরপর 29 বাকিরা একটু মিউট করে ফেলবেন যাদের ভাইয়া 30 30। ওকে, যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে একটু মিউট করে ফেলুন। হ্যাঁ, বলুন। আর রোল নাম্বার 32 32, এরপর 40 38 38,
37 প্রেজেন্ট দিয়ে দেন ভাইয়া তার 39 39 হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 41 34 31 কেও প্রেজেন্ট দিয়ে দিন। ওকে ওকে 43 43 44 47 53 42 52 ওকে আর কেউ বাকি আছে? আমি 8টার ক্লাসে ছিলাম কিন্তু প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর আমি লাস্ট ক্লাসে ছিলাম বাট নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি ভাইয়া কিছুই বলতে 50 পারিনি। শুনতে পাইনি কারোটাই। স্যার 54 27 একজন একজন করে বলুন। ভাইয়া 50 ভাইয়া 54 ওর আর কেউ? 6 আর কেউ বাকি আছেন? জি 27 27 আচ্ছা জি আচ্ছা। হ্যাঁ 27 দিয়েছি। লাস্ট ক্লাসে ছিলাম নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিছু বলতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা। 35 জনের হয়েছে, এখানে আমরা 38 জন আছি। আচ্ছা থাকুক অসুবিধা নেই। ওকে আমরা আমাদের আলোচনায় যাই। আমাদের এখনকার সেশনে আলোচনার বিষয়বস্তু HTML। ওকে আচ্ছা, তারও আগে একটু বলি, কয়েকজন হয়তো বিগত সেশনে ছিলেন অধিকাংশই, তারপর আবারও রিপিট করি। সেটা হচ্ছে আমরা আগামী 1-2 সপ্তাহ এরকম করে ডাবল সেশনের এটা কন্টিনিউ করব। যেটা হচ্ছে যে আমরা অলরেডি মানে হ্যাকিং এর ওই মডিউল বা এগুলো এখনো শুরু করতে পারিনি। ঠিক আছে, আমরা কিন্তু এখন ওই ফান্ডামেন্টাল মডিউলেই আছি। মাঝখানে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকটা দিন আমাদের পড়াশোনা বন্ধ ছিল। কয়েকদিন একটু লোড যাবে। আহ শনি সোম বুধ 3 দিনই আমরা ডাবল করে সেশন কন্টিনিউ করব। কারণ যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট হ্যাকিং এর, যেমন আপনাদের একজন সহপাঠী একটু আগে কি কনফিউজড হচ্ছিল, আপনাদেরও হয়তো বাকিদেরও এরকম কনফিউশন থাকতে হবে, আচ্ছা এটা শিখছে রিলেট করতে পারছি না, হ্যাকিং এর কোথায় গিয়ে কনসেপ্ট গুলো দরকার পড়ছে, কাজে লাগছে। ঠিক আছে, তো একটা লেভেল পর্যন্ত আমাদের একটু জাম্প করে একটু দ্রুত যাওয়া দরকার, কারণ ফান্ডামেন্টালি বেশি দিন বসে থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা তো একটু কয়েকদিন আমরা একটু কষ্ট করব, রাতে একটু চা কফি যা ব্যবস্থা দরকার করবেন, কিন্তু ক্লাসটা কন্টিনিউ করতে হবে আমাদের। ওকে আমাদের মানে কি 12টা পর্যন্ত ক্লাস হবে না আরো বেশি হবে? রাত 8টা থেকে 9:30 একটা ক্লাস, আর 10টা থেকে 11:30 আরেকটা ক্লাস। আচ্ছা, আমরা এবার আমাদের HTML এর আলোচনায় যাব। কেন দরকার সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যেমন আহ, যেমন ফর এক্সাম্পল একটা যদি দেখাই, এক্সএসএস ইনজেকশন পেইলোড।
এটা একটা অ্যাপ্লিকেশনের আক্রমণ, ঠিক আছে, একটা এক ধরনের অ্যাপ্লিকেশনের আক্রমণ। তো এই যে আক্রমণে আমাদের যেটা দরকার পড়ে যে একটা আক্রমণ করার জন্য একটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করা দরকার, তাই না? হ্যাকিং এর মূল পারপাসটাই কি, যে আমি সামথিং ম্যালিশিয়াস কিছু একটা করব। তো দেখুন এই যে ম্যালিশিয়াস জিনিসটা এখানে ইনজেক্ট করছে, এটা একটা উদাহরণ জাস্ট, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন কেন্দ্রিক বিভিন্ন আক্রমণে দেখা যায় এখানে দেখুন সরাসরি এইচটিএমএল এর কোড ব্যবহার করছে, পিওর এইচটিএমএল, এবং সাথে একটু জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট অ্যাড করেছে। আমরা সেই অংশেও যাব যদি আমাদের ক্লাসে সময় হয়। এটা যেমন একটা। আবার মনে করুন এসকিউএল ইনজেকশন, নাম আমরা অনেক শুনেছি, তাই না? এসকিউএল ইনজেকশন, এসকিউএল ইনজেকশন, তো এইখানে অবশ্য পিওরলি এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের আলোচনা হয় বেশি, বা সেই ধরনের কনসেপ্ট, কিন্তু তার সাথেও এইচটিএমএল এর কনসেপ্ট আমাদের ঘুরে ফিরে চলে আসে। ঠিক আছে, এখানে পেলোডে ঘুরলে আহ আচ্ছা, অনেক পেলোড এখন খোঁজার সময় নেই, কিন্তু যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঘুরে ফিরে এইচটিএমএল এর এই কনসেপ্ট সাথে রিলেটেড। কারণ আমরা একটু আগেও ডায়াগ্রামে এঁকে বোঝাচ্ছিলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করে কি করে, সে মূলত আপনাকে রিপ্লাই দিবেই এইচটিএমএল এর মাধ্যমে, বা কমিউনিকেশন করছে তার একটা বিরাট অংশে এই এইচটিএমএল জিনিসটা যুক্ত থাকছে, এইচটিএমএল এর কনসেপ্ট যুক্ত থাকছে। ঠিক আছে, যার কারণে আমাদের এইচটিএমএল কনসেপ্টটা দরকার, ভেরিয়াস হ্যাকিং টেকনিকের সাথে এইচটিএমএল কনসেপ্ট যুক্ত। ওকে, এবং আমরা একটু আগে ওয়েবের কনসেপ্টে শুধু থিওরিটিক্যাল একটু বুঝেছি যে সে কিভাবে কাজ করে। ঠিক আছে, এইচটিএমএলটা একটু হাতে কলমে করলে আমরা এখানে আচ্ছা ওটা আমি পরে বলছি, কিন্তু একটু হাতে কলমে করলে যেটা হবে এই কনসেপ্ট গুলো আরেকটু পাকাপোক্ত হবে, আরেকটু আমাদের ধারণা পরিষ্কার হবে। ওকে, ওয়েবের কনসেপ্ট এবং হ্যাকিং টেকনিক এই দুইটা হচ্ছে মেইন রিজন। তো আমরা আজকে কি কি জানবো? একদম প্রথমে হচ্ছে আমরা বেসিক বিল্ডিং ব্লকস বা এইচটিএমএল বেসিক নিয়ে একটু কথা বলবো। এইচটিএমএলটা কি, কেন, একটু একটু আমরা ইন্ট্রোডাকশন আগে পেয়েছি বিবিসির ওয়েবসাইটে গিয়ে, তাই না? ওটা নিয়ে আরেকটু আমরা কথা বলবো। এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্ট হয়, হ্যাঁ, বিভিন্ন এলিমেন্ট আছে, অ্যাট্রিবিউট আছে, ট্যাগ আছে, এগুলো নিয়ে এরপরে আলোচনা করব যে কিভাবে জিনিসগুলো কাজ করছে, কারণ এগুলো মিলে মিলেই তো আমাদের এক একটা একটা সাইট তৈরি হচ্ছে বা একটা কোড তৈরি হচ্ছে, তাই না? এই ছোট ছোট উপাদানগুলো কোনটার কি অর্থ হয় সেটা বুঝবো, এবং এরপরে গিয়ে আমরা বিল্ড সামথিং, আমরা একটা কিছু তৈরির চেষ্টা করব, যে আমরা একটা ছোটখাটো প্রজেক্ট বলবো না, ছোটখাটো একটু প্র্যাকটিস করব। ওকে, এবং এখানে মূল ফোকাসটা আমরা অ্যাকচুয়ালি উই আর, মানে আমরা এখানে ওয়েব ডেভেলপার হব না, ঠিক আছে? নো ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার হব এই ধরনের পার্সপেক্টিভে কোনো আলোচনা করছি না। ঠিক আছে, আমাদের শুধু হ্যাকিং বোঝার জন্য যে আলোচনা দরকার, যেভাবে আলোচনা দরকার সেটাতে আমরা সীমাবদ্ধ থাকবো। এইচটিএমএল এর অনেক কিছু আছে, এটার সাথে প্রোগ্রামিং বা আদার্স জিনিসপত্র অনেক কনসেপ্ট চলে আসে, কিন্তু সেই অংশে আমরা যাবো না, এটা ওয়েব ডেভেলপারদের কাজ। তবে যদি কেউ স্বেচ্ছায় নিজেরা, এবং অনলাইনেও যে সকল আপনারা টিউটোরিয়াল বা যাই পাবেন সব আসলে ওয়েব ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে আলোচনা করা যায়, ওয়েব কিভাবে ডেভেলপ করে, কিভাবে কাজ করে। ওকে, তো ওই পার্সপেক্টিভে আমরা কথা বলবো না, এক্সাম্পল দিব না। এবং তবে যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট বা এই জাতীয় কিছু আলোচনা দেখেন, একটা জিনিস দেখাই, এই টম নম নম নামটা একটু একটু কেমন, তাই না? উনি মানে ওয়ার্ল্ড ক্লাস একজন হ্যাকার। হ্যাকার অন নামের একটা প্ল্যাটফর্ম আছে, হ্যাকার অন ব্যাকগ্রাউন্ড, এই জায়গাতে কয়েক বছর লাগাতার মানে গ্লোবালি নাম্বার 1 পজিশনে ছিল, টপ পজিশন। তো ওনার ব্যাকগ্রাউন্ড কি জানেন? আমি খুঁজতে খুঁজতে পেয়েছিলাম যে উনি এই হ্যাকিং ফিল্ডে আসার আগে 3 বছর, 2-3 বছর এক জব করেছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল যে ওয়েব ডেভেলপমেন্টের কনসেপ্ট শিখলে আসলে ক্ষতি নেই। ওই কনসেপ্ট থাকার কারণে আমার যেটা ধারণা, ওনার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কি আই ডোন্ট নো, কিন্তু আমার যেটা ধারণা ওয়েব ডেভেলপমেন্টে সে সকল ধারণা থাকার কারণে
উনি হ্যাকিং ফিল্ডে এসে খুব ভালো করতে পেরেছে এবং অন্যান্যদের তুলনায়, এবং তার সে অনেকগুলো এরকম হ্যাকিং এর টুলস টুলস তার এখানে বানানো আছে, বেশ ভালো ভালো, এবং এগুলো খুব, দেখুন কত স্টার, মানে ফেসবুকে যেরকম লাইক দেয় না আমাদের, লাইকই তো, হ্যাঁ। তো এই গিটহাবে স্টার জিনিসটা হচ্ছে এরকম একটা রেপুটেশনের একটা প্রতীক। ঠিক আছে, মানুষ সম্মান দিচ্ছে বা স্টার দিচ্ছে। তো দেখুন তার যে সকল টুলস বানানো, এগুলো বেশিরভাগই হাজার হাজার হ্যাকার ডেভেলপার তার এই টুলসটাকে সম্মান জানাচ্ছে। তো বিষয় যেটা দাঁড়াচ্ছে, যেটা বোঝানো উদ্দেশ্য, যে ডেভেলপমেন্টের কনসেপ্ট শিখে রাখলে বা একটু ছোটখাটো কোড করা জানা থাকলে আসলে ক্ষতি নেই। দেখা যায় নিজে এরকম ছোটখাটো হ্যাকিং টুলস বানিয়ে, হ্যাঁ, নিজের মতো কাজ করতে পারেন, অথবা ওই কনসেপ্ট গুলো ব্যবহার করে দেখা যাচ্ছে আপনি নতুন কোনো হ্যাকিং এর টেকনিক অ্যাপ্লাই করতে পারছেন। আবার দেখা যাবে অনেক হ্যাকিং এর আলোচনা আপনি অনায়াসে বুঝে ফেলতে পারবেন। একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারকে এনে আপনাদের হয়তো 38-40টা ক্লাস নেওয়া লাগছে, কিন্তু একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারকে যদি আমি আনি, একটু ভালো মানের ডেভেলপার, তাকে হয়তো 15 বা 10-15টা ক্লাসেই দেখা যাবে সে অ্যাপ্লিকেশন সিকিউরিটির অনেক ভালো কিছু বুঝে ফেলতে পারবে। ওকে। তো কিন্তু ক্লাসে তো আমাদের সীমিত, এখানে তো আমাদের সব আলোচনা আসলে করা পসিবল না, তাই না? আমরা মাত্র 2টা ক্লাস, তাও একটা ক্লাসে ওয়েবের অনেক কনসেপ্ট বোঝার আছে, আর একটা ক্লাসে আমরা এইচটিএমএল এর আলোচনা আমার করেছি। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বল। আচ্ছা, এই ধরনের টুলস গুলো বানাইতে আমরা মূলত কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব? কম নাম নামে এখানে গো ল্যাঙ্গুয়েজ ও একটু বেশি ব্যবহার করে, গো ল্যাঙ্গুয়েজ, পাইথন। পাইথন ব্যবহার করলে বেশি ভালো হয়। ঠিক আছে, পাইথনে অনেক অনেক লাইব্রেরি তৈরি করা, তো খুব অনায়াসে এই কাজগুলো করে ফেলা যায়। বেশিরভাগই গো ল্যাঙ্গুয়েজে করা, কিন্তু তুলনামূলক অন্যান্যদের টুলস এর কম্পারিজন যদি করি, পাইথনটা বেশি দরকার পড়ে। আচ্ছা, পাইথন। ওকে, যত জানবেন তত বেটার, যত বেশি জানা যায় তত বেটার। বাসায় আপনারা অনেকেই আছেন এখানে শিক্ষার্থী, বাসায় আসলে সত্যি আপনারা নিজেরাও যদি বলেন অনেস্টলি, খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তেমন কেউ করে না। কয়েকজন আছেন জব হোল্ডার বা বাসায় কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে হয়, কিন্তু অধিকাংশ সময়ই আপনাদের যেটা হয় যে ওই ফেসবুক টিকটক এগুলো করতে করতে সময় নষ্ট হয়, বাস্তবে কাজের কাজ আসলে কিছু করেন না। হ্যাঁ, গল্পের বই বা খেলাধুলা সেগুলোও করেন না, আদার্স ওর অ্যাক্টিভিটি সবই চলতে থাকে। তো টাইমগুলো ওভাবে ওয়েস্ট না করে এগুলো ইন্টারেস্টিং এই ধরনের আচ্ছা স্যার, ক্লাসের বাইরে স্টাডি। আমি অলরেডি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। আমি হ্যাঁ, ফুল স্ট্যাক ডেভেলপার, আমি একটা কোম্পানিতে জব করছি। তো আমার হ্যাঁ, এই স্কিলটা আমাকে হ্যাকিং এ কিভাবে সহযোগিতা করবে, একটু যদি আমাকে বুঝায় বলতেন বিষয়টা, আচ্ছা আচ্ছা। তাহলে আমার জন্য ইজি হতো। স্কিলটা আপনার প্রথমত এই যে অ্যাপ্লিকেশন সিকিউরিটির যখন আলোচনাগুলো করব, তখন দেখবেন যে ক্লাসে মানে ও বাকি সবার চেয়ে আপনি ভালো বুঝতে পারছেন। কারণ আমি ধরেন যে একটা লজিক যে বিল্ড হচ্ছে বা লজিকটা আসলে কিভাবে ব্রেক হচ্ছে, হ্যাঁ, কিভাবে আমি এখানে বাইপাস করছি, এই বিষয়গুলো ধরা আপনার জন্য সহজ হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এবং সেকেন্ড, আপনার কারেন্ট জবে যেটা হেল্প করবে সেটা হচ্ছে আপনি পোর্টফোলিওতে এভাবে বলতে পারেন যে আমি আই নো হাউ টু বিল্ড সিকিউর অ্যাপ্লিকেশন। ওয়েব ডেভেলপমেন্ট সবাই পারে, কিন্তু সিকিউর অ্যাপ্লিকেশন কিন্তু সবাই বানাতে পারে না। ঠিক আছে, আপনি যে অ্যাটাক টেকনিক গুলো জানেন, এরপর থেকে দেখবেন আপনি না চাইতেও আপনি যখন কোড করছেন, অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, তখন আপনার মাথায় আসবে যে না, এখানে তো এরকম আক্রমণ হতে পারে, আমি এইভাবে এখানে ব্লক করে দিই, এটা এটা চিন্তা করি। ঠিক আছে, জি, এটা আপনার জন্য আমাদের একটা স্কিল। রিসেন্ট অ্যাপ গুলোতে আমরা সিকিউরিটি নিয়ে একটু কনসার্ন, এই জন্য আর কি আমি এই কোর্সটাতে এনরোল করছি, যাতে আমার হ্যাঁ, সুবিধা হয় একটু সিকিউরিটি নিয়ে। হ্যাঁ, তবে আমার ওই ওয়েব হ্যাকিং এর আলোচনা কিন্তু একদম লাস্টের মডিউল। তো যেটা হবে একটু লেংদি কোর্স, তো একটু অপেক্ষা করে পুরো কোর্সটা করতে হবে। ঠিক আছে, ওই জানা অংশের আছে। আলোচনা যেতে অনেকেই হাল ছেড়ে দেয় মাঝপথেই, দেখা যায় মানে এখন তো তাও 30-40 জন ক্লাস করে, একটু কিছুদিন পরে দেখবেন মানুষজনই আর নেই। ঠিক আছে, ওটা করা যাবে না, তবে লেগে থাকুন, এটার আলোচনা অবশ্যই আপনার কাজে দিবে। ওকে, তো আমরা এইচটিএমএল এর প্র্যাকটিসে যাব, এবং যারা প্রফেশনাল ওয়েব ডেভেলপার আছে তারা তাদের নিজেদের পিসিতে এই বেসিকের জন্য ইনস্টলেশনের অনেক কিছু করে থাকে। ঠিক আছে, আমরা ওগুলোর কিছুই করব না, কারণ আমাদের একদমই জাস্ট এইচটিএমএল টা বোঝা দিয়ে কথা, আমি ওয়েব বানাতে চাচ্ছি না। ওকে, তবে যারা
বাসায় আদার্স স্টাডি করতে চান, সেক্ষেত্রে ইউটিউবে এই রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন যে আমার আদার্স কোনো সফটওয়্যার বা কিছু লাগে কিনা। ঠিক আছে, যেমন একটা টেক্সট এডিটর দরকার পড়ে, তার নাম হচ্ছে ভিএস কোড। এটা খুবই জনপ্রিয়। ছাড়াও আরো বিভিন্ন টেক্সট এডিটর আছে যেখানে হচ্ছে আপনি এইচটিএমএল কোডগুলো লিখবেন। ঠিক আছে, এরকম একটা এডিটর আপনাকে দিবে, কোডগুলো লিখবেন, এটাও ইএক্সি ফাইল জাস্ট ডাউনলোড করে সেট আপ করলে হয়ে যায়। এটা তো লোকালি যদি কেউ প্র্যাকটিস করতে চান। ঠিক আছে, এখানে সেট আপ টেটআপের বিষয় আছে, তো ওই অংশে আমি যাচ্ছি না। আমরা সহজে যেভাবে বুঝতে পারি এইচটিএমএলটা, আমরা সেই অংশে যাব। আমরা মূলত অনলাইন বেসড বিভিন্ন আমাদের সফটওয়্যার ওইগুলো অ্যাপ্লিকেশন, অনলাইন কম্পাইলার, বলতে কম্পাইলার না, অনলাইন এইচটিএমএল কম্পাইলার যদি লিখি দেখবেন অনেক অনেক সাইট চলে আসে। অনলাইন এইচটিএমএল কম্পাইলার, ওকে, অনেক সাইট আছে, অনেক মানে অনেক, অভাব নেই, লাখ লাখ সাইট আছে যেখানে আপনি গিয়েই এইচটিএমএল প্র্যাকটিস করা শুরু করতে পারেন। কোনো প্র্যাকটিস মানে সেট আপ টেট আপ কিচ্ছু করার কোনো দরকার নেই। ওকে, তো যেহেতু আমাদের উদ্দেশ্য শুধু এইচটিএমএলটা বোঝা, এজন্য ইনস্টলেশন পার্টের বা এই অংশটা স্কিপ করলাম। তবে যদি কারো ব্যক্তিগত আগ্রহ থাকে এগুলো নিয়ে দেখতে পারেন। ওকে, আচ্ছা, অনলাইনেও এখন অনেক সাইট, আপনি যে কোনো সাইটে গিয়ে প্র্যাকটিস করতে পারেন। মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট দিলে কিছু মানুষ এসে লেম এক্সকিউজ দেখায়। সাপোজ আমি মনে করুন এই টিউটোরিয়ালস পয়েন্ট যে ওয়েবসাইট আছে এইখানে গিয়ে ক্লাসে দেখেছি, সাপোজ দেখালাম, পরের দিন অ্যাসাইনমেন্ট করতে দিলে মানে এরকম এক্সকিউজ দেয় যে এই সাইটে তার এইচটিএমএল কোড রান হয়নি, তাই সে এই অ্যাসাইনমেন্ট করেনি বা দেখাতে পারছে না। তো আমার কথা হলো, পৃথিবীতে মনে করুন আরো 1 লক্ষ ওয়েবসাইট আছে, 1 লক্ষ ওয়েবসাইটের কোথাও কি কাজ করেনি? আরো তো ওয়েবসাইট আছে, সেগুলোতে আমি এটা দেখিয়েছি বলে যে এই সাইটেই আপনাকে সব করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, তো আমি যে কোনো সাইটে গিয়ে, আপনারাও যেরকম এখানে সার্চ করে যেইটা চোখ বন্ধ করে একটাতে ক্লিক করবেন, একটা সাইট ওপেন হবে, আপনি সেখানে গিয়ে টেস্ট আপনার কাজ টাজ যা করার, প্র্যাকটিস করার, এগুলো শুরু করবেন। ওকে, মানে এর চেয়ে সহজ তো আর পৃথিবীতে হয় না। আমাদের লিনাক্স সেট আপের সময় যেরকম হয়েছিল, ভার্চুয়াল বক্স ডাউনলোড করা, কালি লিনাক্স ডাউনলোড করা, সেট আপ করা, নেটওয়ার্ক কনফিগারেশন করা, তাই না? কত কিছু করতে হয়েছে। এখানে তো তার কিচ্ছু নেই, এতখানি ইজি ওয়ে দেখিয়ে দিলাম। এর চেয়েও মানে এতখানি দেখানোর পরে যদি কেউ এক্সকিউজ দেয়, তখন সেটা অত্যন্ত বিরক্তিকর। আচ্ছা, কোডপেন একটা সাইট আছে, বেশ ভালো, এবং এখানেও ফ্রিতে আপনি ট্রাই করতে পারবেন। ওর ইন্টারফেসটা কেমন, এই উপরে এইখানে হচ্ছে আমি এইচটিএমএল কোড গুলো লিখবো, আর সে রিয়েল টাইমে নিচে, এটা হচ্ছে একটা ভার্চুয়াল ব্রাউজার, সাদা অংশটা, ঠিক আছে, ব্রাউজারের ভিতরে ভার্চুয়াল ব্রাউজার, আমরা আছি একটা ব্রাউজারে, এর ভিতরে একটা ভার্চুয়াল ব্রাউজার হচ্ছে এই সাদা। তো এইখানে আমাদের যা যা কন্টেন্ট আছে এগুলো আউটপুট আউটপুট দেখাতে করবে। থাকবে। হ্যাঁ, আউটপুট গুলো এখানে দেখাতে থাকবে। ওকে, আর আপনি লোকালি যদি রান করেন সেক্ষেত্রে কি হবে, আপনার ওই এইচটিএমএল ফাইলটা আপনার অ্যাকচুয়াল যে ব্রাউজার এখানে এসে লোড করতে হবে, ওপেন করতে হবে। ওকে, এখানে সিএসএস জাভাস্ক্রিপ্ট লেখারও অপশন আছে, তো আমি ওই অংশগুলো, যেহেতু আমরা ওখানে কিছু ট্রাই করব না, তাই এটা মিনিমাইজ করে রাখলাম। ওকে, আচ্ছা, তো এবার আসি আমাদের এইচটিএমএল এর আলোচনায়। এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, ওকে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলে। যাই হোক, সেটা আরেক বিস্তার আরেক কথা। মার্ক আপ নিয়েও কিছু উদাহরণ বা কিছু আছে। যাই হোক, আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে যেটা বুঝতে হবে, এটাকে অনেকেই একটা সুন্দর উদাহরণ দেয়, সেটা হলো কঙ্কালের ইংলিশ কি ভুলে গেলাম, কেউ একটু মনে করে। স্কেলেটন। স্কেলেটন, Skeleton. হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। স্কেলেটন, আমাদের হিউম্যান বডিতে এই যে কঙ্কালটা, সে কি করে একটা কাঠামো তৈরি করে রাখে না, তাই না? যদিও এখন এই রাতের বেলা যদি দেখেন জানালা দিয়ে এরকম একটা কঙ্কাল হাত পা নাড়াচ্ছে বা আপনার দিকে তাকিয়ে আছে, আপনি নিশ্চয়ই খুশি হবেন না। যাই হোক, কিন্তু এই কঙ্কালটা কি হচ্ছে, আপনার একটা একটা কাঠামো তৈরি করছে বডিতে, জাস্ট কাঠামো।
কিন্তু কাঠামো মানে কিন্তু সুন্দর না, হ্যাঁ। সুন্দর হলে আপনি এখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভয় পেতেন না, আটকে উঠতেন না। যাই হোক, তো যেটা হচ্ছে এইচটিএমএল জিনিসটাকে কল্পনা করা হয় এরকম কঙ্কালের সাথে। কঙ্কাল যেরকম বডির একটা কাঠামো তৈরি করে, জাস্ট মানে কোথায় কি থাকবে, মাথা কই থাকবে, পা কই থাকবে, জাস্ট একটা কাঠামো দিচ্ছে। এইচটিএমএলটা সেম কাজ করে, যে একটা ওয়েব পেজের ছবি কোথায় থাকবে, বাটন কোথায় থাকবে, এই মানে এক উপরে থাকবে না নিচে থাকবে, কোনটার পরে কি থাকবে, এই বিষয়গুলো জাস্ট সে মেনটেন করে, নাথিং এলস। তার কোনো অ্যাক্টিভিটি নেই। আমাদের হিউম্যান বডিতে কি হয়, হ্যাঁ, স্কেলেটন উইথ ফ্লেশ। আমাদের হিউম্যান বডিতে কি হয়, যে মাংস পেশিগুলো না, এ হচ্ছে আমাদের মূলত অ্যাক্টিভিটিটা করায়। আমাদের যে হাত পা কেন নাড়াতে পারে, মাংস পেশি হচ্ছে টেনে সরায়। তো আমাদের ওয়েব পেজের ক্ষেত্রেও কি হয়, যে জাভা স্ক্রিপ্ট, যাকে একটু আগে মিনিমাইজ করে ফেললাম, জাভাস্ক্রিপ্ট নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইখানে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন লিখি, এজন্যই দেখি, মনে করুন এই যে গুগল ড্রাইভটা, এখানে এই বাটনে ক্লিক করে দেখুন ডিজাইনটা পাল্টে যাচ্ছে, বা এখানে ক্লিক করলে কোনো একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছে, যে আমি কোন কি দিয়ে ওপেন করব, বা কোনো একটা অ্যাপ্লিকেশন কানেক্ট করা, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, কিছু প্রোগ্রামিং লজিক এখানে যুক্ত করা থাকে। ঠিক আছে, ওইটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়ে থাকে। ক্লিয়ার? তো আমরা এইচটিএমএল দিয়ে শুধুই কাঠামোটা তৈরি করতে জানি। তো এরপরে যখন আমরা প্রোগ্রামিং এর ক্লাস করব, নেক্সট ক্লাসটা হবে আমাদের প্রোগ্রামিং নিয়ে, তখন দেখবেন যে এই কাঠামোর সাথে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব না, এই পিএইচপি দিয়ে ক্লাসে বোঝাবো প্রোগ্রামিংটা। তো তখন দেখবেন যে কিভাবে জিনিসটা ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ। এই কিভাবে একটা বাটনে ক্লিক করলে একটা ঘটনা ঘটছে, একটা কিছু করে দেখাচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, ওটা আমরা প্রোগ্রামিং ক্লাসের আলোচনার পরে গিয়ে জানবো। ওকে, তো এইচটিএমএল এর বলছিলাম যে একটা কাঠামো তৈরি করে জাস্ট। তো আল্লাহ তাআলা আমাদের যে কঙ্কাল দিয়েছে, ওর তো একটা শুরু আছে আর শেষ আছে, তাই না? আমাদের আমরা কারো দেখলেই বুঝতে পারি যে ওর মাথা উপরে, পা নিচে, মানে মাথা থেকে শুরু, পা থেকে শেষ। ওয়েব পেজে যে থাকে, এরও এরকম পার্ট থাকে। তারও আগে আমাকে বলে নিতে হবে যে এই যে ফাইলটা, এটা একটা, মানে এর ভিতরে এইচটিএমএল লেখা, ঠিক আছে, এই বিষয়টা আমাকে উল্লেখ করে দিতে হয়। তো এই উল্লেখের কাজটা আমরা করি সিম্পল এইচটিএমএল শব্দটা লিখে। ঠিক আছে, এই যে এইচটিএমএল লিখলাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, হ্যাঁ। ফন্ট খুব বেশি বড় হয়ে গেল, হোয়াট এভার, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এই যে এটাকে বলে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইটা দিলাম। আর এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে দেখুন একটা স্ল্যাশ দিয়েছি। এই উইদাউট স্ল্যাশ, যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের যে কথাটা লিখিতে HTML, এটা আমাকে ডিক্লেয়ার করে দিচ্ছে আমার কঙ্কালের এই অংশটা এখান থেকে শুরু। আর যেখানে এই স্ল্যাশ সহ ট্যাগ থাকবে, দ্যাট সেটা বোঝায় যে আমার ট্যাগ এখানে শেষ। মানে আমার যে এরিয়া, আমি একটা এরিয়া নির্ধারণ করে দিলাম যে এর ভিতরে যা থাকবে সব আমার HTML কোড, HTML এর লেখা। ওকে, ঠিক আছে। তো আমাদের বডি, হিউম্যান, যেরকম মূলত দুইটা পার্ট থাকে, তাই না? আমাদের মাথা আর বডি, আর হাত পা জিনিসপত্র থাকে। যাই হোক, এইচটিএমএল যে পেজগুলো হয়, আমরা যে ওয়েবসাইট গুলো দেখি, হ্যাঁ, যে bbc.com বা শিখন দিয়ে দেখাই, শিখন.com.bd, এটা সোর্স কোডে আমরা যদি যাই, এখানে অবশ্য একটা কথা লিখেছে ডক টাইপ এইচটিএমএল, এটাকে আমরা নিয়ে আসি। এটার একটা মানে এটা আহামরি প্রভাব ফেলে না, তো এটা অর্থ আছে। সেটা হলো এই যে এইচটিএমএল, এরও ভার্সন হয়। HTML4, HTML5 চলে এখন। তো আমরা একটু আগে ছবি এঁকে বোঝাচ্ছিলাম যে আমার যে ডাটাটা আসবে সার্ভার থেকে, তাকে আমার ব্রাউজার কি করে, অনুবাদ করে, তাই না? মনে করুন ইংরেজি ভাষায় এসেছে, সে বাংলা ভাষায় আমাকে দেখাচ্ছে, এরকম একটা ঘটনা। তো সে যখন অনুবাদ করবে, তাকে বলে দেওয়া হচ্ছে তুমি যে অনুবাদ করবে, এটা HTML5 এর স্ট্যান্ডার্ড মেনে অনুবাদ করো। ঠিক আছে, সামান্য কিছু কোডের পার্থক্য আছে। যাই হোক, তো দেখুন
এই যে ইশিকনের সাইটটা, এর উপরে এই যে ট্যাবের এখানে আমাকে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, বা এমনিতে গুগলে যদি আমি শুধু ইশিকন লিখে সার্চ করি, গুগলের রেজাল্টে দেখাচ্ছে ফেসবুক পেজ টেজ, হ্যাঁ একদম প্রথম রেজাল্টে ishikon.com এ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ গুগলকে এমন কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, বা ওই যে এইচটিএমএল কোড, তার ভিতরে এমন কিছু বিষয়বস্তু উল্লেখ করা থাকে, এগুলোকে মেটা ডাটা বলে। হ্যাঁ, মেটা ডাটা, তারপরে এসইও করার বিভিন্ন, আপনাদের এখানে এসইও এসইও এক্সপার্ট, অপটিমাইজেশন। হ্যাঁ হ্যাঁ এসইওর আছেন। তো এসইও কি করে, বিভিন্ন ইনস্ট্রাকশন আমরা এই ওয়েব পেজের ভিতর দিয়ে দিতে পারি, তাহলে কি হয়, ওয়েব পেজটা র্যাঙ্ক করে ভালো। তো এই বিষয়গুলো মূলত আমরা লিখে থাকি হেড সেকশনের ভিতর। ওকে, এই হচ্ছে আমাদের হেড। আর মাথা থাকলে দেহ অবশ্যই থাকবে, তাই না? একটা সেকশন থাকে বডি। তো হেড সেকশনে যেটা থাকে, হ্যাঁ এটা ওয়েবের যেমন এই যে মাঝখানে যে লেখা টেখা বাটন দেখাচ্ছে, এইখানে কিন্তু হেডের কোনো এই কোড থাকে না। ঠিক আছে, হেডে যাই লেখা লেখা হয়, ডেভেলপাররা যা লেখে মূলত ওই সার্চ ইঞ্জিন আর আদার্স অ্যাক্টিভিটি, সার্চ ইঞ্জিনের অ্যাক্টিভিটি গুলোর জন্য লেখা হয়ে থাকে। ওকে, এখানে টাইটেল বা এই যে উপরে যে নাম দেখতে পাচ্ছেন সার্টিফাইড আইটি অ্যান্ড ফ্রিল্যান্স, এটা হচ্ছে টাইটেলের ভিতরে লেখা, টাইটেল ট্যাগ দিয়ে লেখা। ওকে, তো এই ট্যাগ এগুলোকে বলা হয় এইচটিএমএল এর ট্যাগ। তো অধিকাংশ অধিকাংশ এইচটিএমএল এর ট্যাগেরই শুরু থাকে এবং শেষ থাকে, একটা স্টার্ট করতে হয় এবং ইন্ড করতে হয়। ওকে, মোস্ট অফ দ্য। আচ্ছা, আরো একটা জিনিস একটু বলি, সেটা হলো আপনাদের ভয় লাগতে পারে যে আচ্ছা এগুলো জানবো কোথায়, বা আদার্স কোনো আছে কিনা, এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, যে এইটা এরকম এরকম। এইচটিএমএল এর ডব্লিউ3 স্কুল যেটা করছে, এমনিতে প্রত্যেকটা নিয়ে, যেমন ইমেজ নিয়ে, যেমন প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আলোচনা এখানে আছে, এক্সাম্পল আছে। সাপোজ এইচটিএমএল ইমোজি, ইমোজি কিভাবে বানাতে হয়, হ্যাঁ এটা কোড দেয়া আছে, এর নিজে কোড এক্সাম্পল দেয়া আছে, মানে ফুল টিউটোরিয়াল যেমন আছে, পাশাপাশি নিচে যদি নামেন এইচটিএমএল এর বিভিন্ন এক্সাম্পল দেয়া আছে এখানে। হুম, একটা লগ ইন পেজ টেজ কিভাবে বানায়, এরকম বিভিন্ন জিনিসপত্র এখানে দেয়া আছে। ওকে, তো আপনি যদি বাসায় এক্সট্রা আরো স্টাডি করতে চান, এনাফ রিসোর্স, এটা ডব্লিউসি স্কুলে এনাফ। এমনিতে ইউটিউবে সার্চ দিলেও আরো বাংলাতে অনেক ভিডিও, বাংলাতেই খুঁজে পাবেন অনেক ভিডিও। এখানে এসেও বিভিন্ন এক্সাম্পল বা স্পেসিফিক টপিক নিয়ে, যেমন এইচটিএমএল হেড নিয়ে যে কথা বলছি, এই হেড এর এলিমেন্ট নিয়ে আরো ইন ডেপথ জানতে পারেন। ওকে, আচ্ছা, তো এই ট্যাগ নিয়ে বলছেন, তো ট্যাগেরও এরকম আলাদা দুনিয়ায় অভাব নাই এইচটিএমএল ট্যাগের, এবং প্রত্যেকটারও এরকম খুব অনলাইনেই অ্যাভেলেবল ব্যাখ্যা আছে, দুশ্চিন্তার কিছু নেই। ওকে, তো আমাদের জাস্ট বুঝে যেতে হবে যে কোনটার কি কাজ। আমরা চাইলে অনলাইনে খুঁজে কাজ করে নিতে পারবো, জাস্ট আগে ঘটনাটা বুঝে গেলেই এনা। তো টাইটেলে আমরা ট্যাগ দিয়েছি, ট্যাগের শুরু ট্যাগের শেষ, এর মাঝখানে যা লিখবো তা টাইটেল আকারে দেখাবে। প্র্যাকটিস প্লাস সামথিং লিখলাম, যদিও আমাদের এটা ভার্চুয়াল ব্রাউজার, তাই এখানে টাইটেল অংশটা শো করবে না, আমাদের শো করবে মূলত এই বডি সেকশনে যা লিখবো তা এই ওয়েবের বডিতে শো করতে থাকবে। ওকে, তো বডি ট্যাগের শুরু আছে, শেষ আছে, এবং যা লিখবো এই বডির শেষের আগে, ঠিক আছে, এই এই মাঝখানে লিখতে হবে, আদার্স কোথাও লিখলে কিন্তু সেটা এইচটিএমএল ভুলভাল ইন্টারপ্রেট করে বসতে পারে। তবে একটা জিনিস হয়, সেটা হলো এই যে এইচটিএমএল, আপনি যদি এখানে আগে একটা উদাহরণ দিই, যেমন একটা পি ট্যাগ দিয়ে হচ্ছে আমরা মূলত প্যারাগ্রাফ লিখে থাকি। ঠিক আছে, আপনি আহ, মনে করুন এই লেখাটাই নিয়ে চলে আসি কপি করে। ওকে, দেখুন এখানে যা দিয়েছি আউটপুটে তাই দেখাচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু যদি এখানে ট্যাগে কোনো ভুল ভ্রান্তি করে বসি, মনে করুন এখানে একটা এক্সট্রা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, হ্যাঁ এইচটিএমএল দেখুন তারপরও
এটা কাজ করছে, আউটপুট দেখাচ্ছে। না, এইচটিএমএল এর ধর্মই এটা, ব্রাউজারের ধর্মই এটা, যে এইচটিএমএল এর কিছু মিস্টেক হলেও সে এটাকে বিবেচনা করে না। সে দেখা যাচ্ছে ওইটা সহই বা ওটা বিবেচনা না করে আউটপুট দেখাচ্ছে। তা আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও এই কনসেপ্টটার মিস ইউজ করা যায় হ্যাকিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যে এইরকম এক্সট্রা ট্যাগ টুক দিলে কোনো অসুবিধা নেই, এইচটিএমএল কাজ করে, এক্সিকিউট করে ফেলে। ঠিক আছে, আমরা হ্যাকিং এর যখন টেকনিক গুলো অ্যাপ্লাই করতে যাই, ইউটিলাইজ করতে যাই, তখন দেখা যায় একটু একটু করে এই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করি। মানে সে অত্যন্ত দয়ালু টাইপের জিনিস এইচটিএমএল, তখন আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো পি ট্যাগের কাজই হচ্ছে প্যারাগ্রাফ, একটা স্টার্ট হবে, একটা শেষ হবে। আমি এখান থেকে কয়েকটা কয়েকটা নিয়ে আলোচনা করি, তাহলে সুবিধা হবে। আমরা প্যারাগ্রাফ নিয়ে বললাম। স্টাইলের কাজগুলো আমরা বা ডিজাইনিং এর ওই অংশে যাব না, ওটা আসলে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারদের কাজ। এইচটিএমএল কমেন্ট নিয়ে একটু বলার আছে। কমেন্ট জিনিসটা কি? দেখুন, আমি উপরে কিন্তু একটা, এখানে একটা পি ট্যাগ আছে। এখন এই যে একটা আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম সামথিং, এখানেও যদি আমি পি ট্যাগ দিয়ে কিছু একটা লিখি, হ্যালো, দেখুন এই অংশটা কিন্তু আমার আউটপুটে কোথাও দেখাচ্ছে না। আউটপুটে শুধু এই নিচের প্যারাগ্রাফটা দেখাচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো আমি এই অংশটাকে কমেন্ট করেছি। কমেন্টের অর্থ কি দাঁড়ায়? কমেন্টের অর্থ দাঁড়ায় আমাদের যে ব্রাউজার আছে, এবং এই কমেন্টের কনসেপ্টটা বুঝে নিন, আমরা যখন প্রোগ্রামিং এর আলোচনা করব তখনও এটা আমাদের দরকার পড়বে। ওকে, তো যেটা হচ্ছে, এই যে একটা সেকশন আমি এখানে ডিভাইড করে দিলাম বা নির্দেশ করে দিলাম, এই সেকশনে যা যা লেখা থাকবে আমার ব্রাউজার বুঝে নিচ্ছে যে না, এটাকে এক্সিকিউট করা যাবে না। ওকে, এক্সিকিউট করা যাবে না। কমেন্ট যারা ওয়েব ডেভেলপার আছে, হ্যাঁ আপনাদের সহপাঠী একজন আছে, তারা কি করে এই জায়গাগুলোতে, মনে করুন অনেক কোড তো, আমরা কতটুকু মাত্র একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, তাতেই 15 লাইনের কোড হয়ে গিয়েছে। হ্যাঁ, যারা ওয়েব ডেভেলপার তাদের হাজার হাজার লাইনের কোড লিখতে হয়। তো কোন অংশের কি কাজ? সাপোজ এই অংশটা হচ্ছে লগ ইন সেকশনের কোড এই নিচে লেখা, হ্যাঁ, বা অফার সেকশনের কোড লেখা, তো তারা কোড বোঝার জন্য এরকম ছোটখাটো নোট কমেন্ট করে রাখে। এটা হচ্ছে তাদের কাজ। তো শুধু নোট কমেন্টে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় অনেকে এই জায়গাগুলোতে রাখতে পারে ভুল ভ্রান্তিতে, এরকম রাখতে পারে যে সেনসিটিভ কোনো একটা ইনফরমেশন রেখে দিতে পারে। আমি একবার টেস্ট করতে গিয়ে এমন পেয়েছিলাম যে একদম ক্লিয়ার টেক্সটে এইচটিএমএল কমেন্টের ভিতরে পাসওয়ার্ড লিখে রেখেছে এরকম সামথিং। কমেন্টটা কিন্তু দেখা যায়, আমি যদি এই যে ইশিখনের এইটার পেজ সোর্সে যদি যাই, হ্যাঁ, ইন্সপেক্ট করলে দেখা যায়। নিউ পেজ সোর্সে এই যে দেখুন, এইখানে যে কমেন্ট দেখা, দিস সাইট ইজ অপটিমাইজড উইথ দ্য ইয়োস্ট এসইও প্লাগইন সামথিং। এবং এইখান থেকে কিন্তু আমি একটা তথ্য পেয়ে গিয়েছি তারা কি প্লাগইন ব্যবহার করছে, কত ভার্সনের ব্যবহার করছে। হ্যাঁ, আমি যদি এরপরে গিয়ে মনে করুন একটা এভাবে সার্চ দিই, ইয়োস্ট এসইও প্লাগইন, এটা নিয়েও আমরা এক ক্লাসে ভালনারেবিলিটি ক্লাসে কথা বলবো। হ্যাঁ, তো দেখুন এই প্লাগইনটার একটা উইকনেস আছে, দুর্বলতা আছে। আমি কোনো হ্যাকিং এ চেষ্টাই করিনি, কিচ্ছু করিনি, শুধু তাদের একটা কমেন্ট থেকে একটা ইনফরমেশন পেয়েছি, এর বেসিসে একটা সার্চ করে একটা জিনিস খুঁজে বের করে ফেলো। ওকে, মানে হ্যাকিং পার্সপেক্টিভে কমেন্ট জিনিসটাই একটা কাজে লাগে, যে আমরা এখান থেকে সেনসিটিভ অনেক ইনফরমেশন পেতে পারি, বা কোন সেকশন কি কাজে লাগছে এটা পেতে পারি। ওকে, তো কমেন্ট আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। দিস ইজ এ কমেন্ট। কালার, সিএসএস এগুলো ডিজাইনের পার্ট। কালার যেটা যে আমাদের এইচটিএমএল এর যেই কন্টেন্ট গুলো আছে, হেডার, প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ যা লিখছি, এগুলোরে বিভিন্নভাবে ডিজাইন করা যায়। হ্যাঁ, স্টাইল নামের একটা দিয়ে, অ্যাট্রিবিউট দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তো ওটা আমাদের আলোচ্য বিষয় না, বা হ্যাকিং এ সরাসরি লাগছে না আপাতত। লিঙ্ক স্টাইল আমরা একটু, ব্যাকগ্রাউন্ডে মানে কোনো ছবি টবি তাহলে দেওয়া যায় নাকি?
হ্যাঁ, অনেক কিছু পাওয়া যায় HTML তো এখানে, বা সিএসএস যদি অ্যাড করেন, যেখানে সিএসএস এর ফাইল আছে, সিএসএস দিয়ে আরো অনেক কিছু অ্যাড করা যায়। এই বা লেখাগুলো গোল গোল করা, সোজা করা, উল্টো পাল্টা করা, অনেক কিছু করা যায়। মানে ওটা ডিজাইনের পার্ট। ওকে, তো ডিজাইনে যাচ্ছি না, আমরা লিঙ্ক নিয়ে একটু কথা বলি। লিঙ্ক কি কাজে লাগে? যেমন আহ, এ, অবশ্য পেজ নাম্বার দেয়া নেই। লিঙ্ক আছে এখানে, দেখো। সাপোজ এই যে সাকিব হাসান রাব্বি যে নামটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মাউস নিলে মাউসের কার্সরের আইকনটা আমার বদলে যাচ্ছে, তাই না? এখানে ক্লিক করলে আমাকে আরেকটা যে এই পেজে নিয়ে চলে আসলো, তাই না? এটা হচ্ছে আমাদের লিঙ্ক। তো এই লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করে, লিঙ্কের কোড কি হয়? লিঙ্কের কোড হচ্ছে আমাদের অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে হচ্ছে আমাদের ওই নোঙর যেটা আছে সেটা। তো এটা দিলাম, ভালো কথা। এরপরে আমি এখানে ক্লিক হেয়ার মানে বোঝানোর সুবিধার্থে দিলাম যে এখানে একটা কিছু ক্লিক করতে হবে। তো দেখুন আমার এখানে মাউস নিলে আইকন পাল্টাচ্ছে না, ক্লিক করে কিছু করা যাচ্ছে না। ওকে, তো কেন এটা হচ্ছে? মনে করুন গ্রাফিক ডিজাইনের এখানে চাই, এটা একটা লিঙ্ক, তাই না? এই যে লেখাটা এখানে ক্লিক করলে এই পেজে যে নিয়ে আসবে, সেই লিঙ্কটা আমার এইখানে দিতে হবে, বলে দিতে হবে যে এই লেখার উপর ক্লিক করলে কোন ওয়েবসাইটে নিয়ে যাবে। সেটা বলবো কি করে? সেটা বলি আমরা এই অ্যাট্রিবিউট দিয়ে, HREF, হাইপার রেফারেন্স। ওকে, দেখুন আমি এটা দিয়েছি আর সাথে সাথে এটার কালার পাল্টে গিয়েছে। হাইপার রেফারেন্সে আমরা যেই অ্যাড্রেস মেনশন করবো, দেখুন এখন যদি শিখনে এখানে ক্লিক করি আমাকে নিয়ে যাবে। আচ্ছা, ফায়ারফক্স এটা তো ভার্চুয়াল ব্রাউজার, তাই এখানে ওপেন হচ্ছে না। ওকে, কিন্তু অ্যাকচুয়াল ব্রাউজার হলে কি হতো, ক্লিক করলে আমাকে এই পেজটাতে নিয়ে চলে আসতো। ওকে, এবং এখানে খেয়াল করুন এই এ ট্যাগ যেখানে শেষ হবে ওইখান পর্যন্ত হচ্ছে আমাদের লিঙ্ক। আচ্ছা, যদি আমি এভাবে লিখি, এখন দেখুন দেখেন শুধু ক্লিক লেখাটা লিঙ্ক হয়ে আছে, হেয়ার লেখার উপর ক্লিক করলে কিছু হচ্ছে না, এর উপরে মাউস নিলে কিছু হচ্ছে না, শুধু ক্লিক লেখাটা লিঙ্ক হয়ে গিয়েছে। ওকে, তো এটার ক্ষেত্রে ইন্ড ট্যাগটা আমাদের গুরুত্বপূর্ণ, যে কোথায় শেষ হচ্ছে কোথায় শেষ হবে। ওকে, আচ্ছা, এবার ইমেজ ট্যাগটা, ইমেজের ক্ষেত্রেও আমাদের সেম ঘটনা ঘটে, আমি মনে করুন আহ, এবং এই ট্যাগটা আমি যেখান থেকে দিব তা পুরোটাই লিঙ্ক হয়ে যাবে। এরপর আমি যদি এই প্যারাগ্রাফের আগে থেকে যদি আমি এখানে দেই, দেখুন আমার পুরো প্যারাগ্রাফ ধরে লিঙ্ক হয়ে গেছে, মানে এখানে শুরু আর এইখানে শেষ, এর মাঝখানে যা থাকবে, প্যারাগ্রাফ থাকুক, ছবি থাকুক, যা থাকুক, আল্লাহর দুনিয়া সব লিঙ্ক হয়ে যাবে। ওকে, এটা একটা ইন্টারেস্টিং। কোন আমি এটা কেটে এখানে দিই, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের শেষ। হেয়ার একটু হিজিবিজি করে দিলাম কোডটাকে, তাই না? এই ক্লিক পর্যন্ত পুরোটা লিঙ্ক হয়েছে, হেয়ারের এখান থেকে লিঙ্ক নেই। আচ্ছা, যাই হোক, এটা আমাদের প্যারাগ্রাফ ট্যাগ শেষ। আমরা একটা ছবি যদি অ্যাড করতে চাই, ছবি অ্যাড করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারি। ওকে, তো ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমাদের যেমন এখানে যদি এটা হচ্ছে ইমেজের লিঙ্কটা, আমি চাচ্ছি আমার এই ওয়েব পেজে ওই ইমেজটা শো করবে। ইমেজ সোর্স, এসআরসি মানে হচ্ছে সোর্স, ঠিক আছে? ইমেজ সোর্স যদি আমি এটা দেই, দেখুন এবার আমার নিচের এই ওয়েব পেজে যদিও বিশাল বড় করে মানে ওই ছবিটা লোড হচ্ছে, তাই না? এখানে একটু ডিজাইনের অ্যাট্রিবিউট আমাদের দরকার, সেটা হচ্ছে হাইট আর উইডথ ঠিক করে হ্যাঁ, দিলে হয়। হাইট আর ওয়েটটা একটু কমিয়ে দেব। হাইট হচ্ছে 200, ওয়েট হচ্ছে
ওকে, এবার এবার একটু চোখে দেখা যাচ্ছে, না হলে পুরো পেজ জুড়ে যাচ্ছে, তাই না? এটা একটু ডিজাইনের কনসেপ্ট অ্যাড করলাম হালকা, না হলে ছবি দেখা যাচ্ছিল না। ওকে, একটা ট্যাগের ভিতরে মাল্টিপল এরকম অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, এবং অনেক কিছুই এইচটিএমএল এর ভিতরে সাপোর্ট করে। ওকে, এবং এই সাপোর্ট করার জন্য আমরা হ্যাকিং এর কাজ করতে পারি। অনেক সময় অ্যাপ্লিকেশনকে বোকা বানাই এরকম করে, ঠিক আছে? এখানে মনে করুন হাইট ওয়াইট সাপোর্ট করে, আমি এই জায়গায় আমার নিজের মতো আরো কোনো এইচটিএমএল ট্যাগ দিয়ে দিলাম। সাপোজ আমরা অ্যাপ্লিকেশন হ্যাকিং মডিউলে গিয়ে এগুলো দেখবো যে এই ইনপুটের এই বোকা বানানোর কাজগুলো কিভাবে করা যায়। ওকে, আপাতত আমরা বেসিকটা বুঝে যাই। তো এটা গেল আমার ইমেজের কথা। ইমেজের ভিতরে ইমেজটাও এখানে ডিজাইনের অনেক কিছু আছে। আমি ইমেজটা কিভাবে দিব, হ্যাঁ, যদি ইমেজটা এমন হয় যে আমার নিজের কম্পিউটারেই আছে, হ্যাঁ, যে এই কম্পিউটারে আমার এই এইচটিএমএলটা রান হবে সেম কম্পিউটারে আছে, সেক্ষেত্রে কিন্তু আমার এরকম ইউআরএল পুরোটা বলার দরকার নেই। যেমন এখানে এক্সাম্পল যেটা করেছে, এটা হচ্ছে ওই কম্পিউটারে এই নামের একটা, চানিয়া নামের একটা ছবি আছে, সেটাকে এখানে কল করে দিয়েছে জাস্ট। আর যদি অনলাইনে এরকম কোনো ইমেজ হয়, সেক্ষেত্রে ওই ইমেজের পুরো লিঙ্কটা আমাকে মেনশন করে দিলেই কি হবে, আমার ওয়েব পেজে এই ছবিটা চলে আসবে। ওকে, পিকচার এলিমেন্টটা সম্ভবত নতুন, এটা দেখতে হবে, আমি দেখিনি আগে কখনো। এখন ইমেজের পিকচার দিয়েও কি আমাদের ইমেজের কাজ করা যাচ্ছে, তাই না? শো ডিফারেন্ট ইমেজেস ফর ডিফারেন্ট স্ক্রিন সাইজ, এটা কি কাজ দেয়? মোর ফ্লেক্সিবিলিটি ইন স্পেসিফাইং ইমেজ রিসোর্স, অর্থাৎ ছবির কাজ পিকচার নামের এলিমেন্ট দিয়ে করা যায়। যদি তাই যায়, তাহলে আমরা হ্যাকিং এর সময় এমন একটা কাজ করতে পারি কিনা, যদি দেখি যে আমাদের এখানে যে ওয়েব ডেভেলপার আছে, সে মনে করুন আমাদের সাথে হ্যাকিং কোর্স করে ভালো করে জেনে গিয়েছে আমরা কিভাবে কিভাবে হ্যাক করব, তো সে দেখা গেল ইমেজ ট্যাগটাকে তার অ্যাপ্লিকেশনে বন্ধ করে রেখেছে, যে কেউ কোনোভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, আমরা যত যাই ইনপুট দিই, কোনোভাবে ইমেজ ট্যাগ কাজ করে না। তো সেই ক্ষেত্রে দেখা গেল আমি পিকচার ট্যাগটাকে ইউটিলাইজ করে দিলাম। এই যে অল্টারনেট জানলাম, এই যে অল্টারনেট আরো ওয়ে আছে, হ্যাঁ। দেখুন এটা হ্যাকিং এ কিভাবে কাজ করে, মাইন্ডসেটটা খেয়াল করুন, যে ঠিক আছে আমার এটা ব্লক করে রাখবা, কোনো অসুবিধা নেই, আমি বিকল্প কিছু একটা বের করে নিব। আরো এরকম টেকনোলজির অসংখ্য এরকম জিনিসপত্র আছে, ঠিক আছে, বিকল্প কিছু একটা, বা এই ট্যাগেরই কিছু কম বেশি করে, সাপোজ ইমেজ ট্যাগ বন্ধ, পিকচার ট্যাগ দিলাম, আচ্ছা এটা লেখাই থাকুক, পিকচার ট্যাগ দিলাম। হ্যাঁ, বা মনে করুন ইমেজ ট্যাগটাকেই IM যেভাবে লিখলাম, হ্যাঁ, তারপরে আদার্স বা যা যা লেখা। তো কি হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন হয়তো চিন্তা করছে IMG ছোট হাতের কিন্তু এই ট্যাগটাও কিন্তু ভ্যালিড, HTML কিন্তু এটাকেও ইন্টারপ্রেট করবে, বা হ্যাঁ, পুরোটাও যদি, এইচটিএমএল তো কেস সেনসিটিভ না। হ্যাঁ, কেস সেন্সিটিভ না তো। তো আমি যদি এখানে ছোট বড় দুই ভাবে লিখি, সব ভাবেই কিন্তু সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এটা ওয়েব ডেভেলপারদের জন্য যেমন ভালো, হ্যাকারদের জন্য তেমন ভালো। অল্টারনেটিভ গুলো আমাদের এই ফাঁক ফোকর গুলো কাজে লাগে, এগুলো আমরা ইউটিলাইজ করতে পারি হ্যাকিং এর টেকনিক গুলোর সময়। ওকে, হ্যাকিং পার্সপেক্টিভে আলোচনার এটাই হচ্ছে আসলে পার্থক্য। ওয়েব ডেভেলপার হয়তো শুধু বলবে যে এটা এভাবে লিখলে ইমেজ ট্যাগ অ্যাড হবে, কিন্তু হ্যাকার চিন্তা করবে যে না, এইটারে ভেঙে আমি কিভাবে ঢুকতে পারি, আর কি অল্টারনেটিভ আছে। ওকে, আচ্ছা, পেজ টাইটেল নিয়ে আমরা দেখেছি। টেবিল একটা ট্যাগ আছে, এটা রান করব না, খালি দেখাই। টেবিলটা একটা কি, এই যে আমরা টেবিল যে ক্রিয়েট করি, সেইটা কাজ করে দিবে। এটা একটু টেবিল রো আর টেবিল ডাটা এখানে একটু বোঝার আছে, এটা ছবি এঁকে বোঝাতে পারলে বেটার, কিন্তু যাচ্ছি না, ওটা আপাতত আমাদের দরকার পড়ছে না। ওকে, হ্যাকিং এর সাথে আপাতত দরকার পড়ছে না। ডিভ জিনিসটা দরকার পড়বে, ডিভ, HTML ডিভ। ডেভেলপাররা কি করে, যেমন এখানে যদি যাই, ডিভ ট্যাগটা প্রচুর পরিমাণে ব্যবহার করে, এবং এই জিনিসটা কম বেশি অ্যালাউ থাকে তাদের, যদিও অনেক হিজিবিজি করে আপনাদের চোখ ব্যথা করতে পারে।
দেখুন এই অংশে দেখুন একটা ডিভ দিয়ে রেখেছে, এটা একটা ক্লাস দিয়ে রেখেছে, একটা তার ভিতরে কিছু একটা লেখা। ডিভ দিয়ে কি করে একটা সেকশন ক্রিয়েট করে ফেলে। বিষয়টা অনেকটা এভাবে চিন্তা করতে পারেন আমাদের বাংলাদেশের বা কোডের, বাংলাদেশের বিভাগগুলোতে চিন্তা করতে পারেন যে এই বিভাগটা এরকম থাকবে, সিলেট বিভাগটা একরকম থাকবে, আর রাজশাহী বিভাগটা মনে করুন আরেক রকম থাকবে। ঠিক আছে, তো কি হচ্ছে, আমি কোডের কোন একটা ইন্ডিভিজুয়াল সেকশনে মনে করি এই অংশটা শুধু ব্লু কালার হবে, হ্যাঁ, এই অংশের কোড শুধুই এমন হবে, বা এই অংশে ইমেজ থাকবে, এই ইমেজটা বড় থাকবে, হ্যাঁ, সবাই পাল্টে যাবে না। আমি যদি এইখানে কিছু একটা লিখি যে এ ট্যাগটা, আমি যদি এই ইন্ট ট্যাগটা কেটে নিচে বসাই, কি হবে, সবগুলো ইমেজ লেখা টেখা যাতে সব লিঙ্ক হয়ে যাবে। কিন্তু ডিভ ট্যাগের কাজ হচ্ছে ডিভিশন তৈরি করে দেয়, ভাগ করে দেয়। তো আমার লেখাটার এইখানে এটাকে যদি একটা ডিভ ট্যাগের ভিতরে ফেলে দিই, এটা ডিভ, এখানে এসে আমার ডিভ শেষ, কি হলো, এটা একটা ডিভিশন তৈরি হয়ে গেল। এটা একটা ডিভিশন তৈরি হয়ে গেল, আমি স্পেসিফিক করে শুধু এই ডিভিশনের উপরে কোনো ডিজাইন স্টাইল যা ইচ্ছা আমি ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, স্টাইল কালার ইকুয়ালস টু রেড, এটা সিএসএস এর অংশ, তারপর দিলাম এখানে মনে করুন প্যারাগ্রাফ ট্যাগ দেয়ার, হ্যালো। যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হয় তাহলে কি করতে হবে? ওটারও কোড আছে, স্টাইল বা ইমেজ কিছু কোড আছে, দেখতে পারেন। ওকে, আমি ডিজাইন নিয়ে তো খুব বেশি কাজ করি না, যে ব্যাকগ্রাউন্ড ইমেজে কিছু কোড আছে, দেখে নিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি আছে। আচ্ছা, এই অংশটাকে কমেন্ট করে দিই, আদারওয়াইজ বোঝা যাচ্ছে না কিছু এক্সিকিউট হলো কি হলো না। দেখুন এখানে আমি এই ডিভের ভিতরে যা মানে যা যা এখানে ইনস্ট্রাকশন বলে দিব, কি হবে, এই সেকশনের উপরে ডিভের ভিতরে যা যা আছে তাদের উপরে এক্সিকিউট হতে থাকবে। এখানে প্যারাগ্রাফে কালার যদিও আমি মেনশন করিনি, কিন্তু তার কালার হ্যালো হয়ে যাবে। এখানে আমি যদি মেনশন না করে হেডিং, শিরোনাম যে আমরা দেখি না পত্রিকায়, এই হেডার H1 হচ্ছে সেই ট্যাগ, এখানে কিছু লিখি টেস্ট, আমি কিছু এখানে রেড বলিনি, তারপরও তার উপরে আগের যে রুলস এখানে কালার বলে দেয় সেটা এক্সিকিউট হচ্ছে। এটা জাস্ট একটা উদাহরণ। ডেভেলপাররা কি করে, ডিভ ট্যাগের মাধ্যমে সেকশন ক্রিয়েট করে তাদের অ্যাপ্লিকেশনে, এইচটিএমএল কোডের ভিতরে এই সেকশনে এটা এক্সিকিউট হবে, ওটা এক্সিকিউট হবে, এরকম পার্থক্য তারা করে থাকে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে যাই, আইফ্রেম একসময় কাজ করতো, এখন আইফ্রেম জিনিসটা কাজ করে না আমাদের ব্রাউজারের বিভিন্ন সিকিউরিটি পলিসির কারণে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইচটিএমএল এর বিষয়টা হলো এইচটিএমএল জিনিসটা খুব ফ্লেক্সিবল। কেমন ফ্লেক্সিবল, এই অংশটা কমেন্ট করি। এইচটিএমএল এর ভিতরে খুব অনায়াসে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাড করা যায়। আমরা চাইলেই আমাদের লিখছি এইচটিএমএল, তার ভিতরে যে কোনো জায়গায় স্ক্রিপ্ট কল করে এর মাঝখানে আমরা যা যা জাভা স্ক্রিপ্ট মনে চায় একটা কিছু অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে, আহ, এটাতে দেখি। দেখুন এখানেও কি করেছে, H1 দিয়ে একটা শিরোনাম দিয়েছে, একটা বাটন দিয়েছে, আমরা এই ইনপুট টাইপের এই অংশের আলোচনায় যাব, নো প্রবলেম।
তো এখানে কি করছে, অন ক্লিকে একটা ইভেন্ট করছে, অন ক্লিক। হ্যাঁ, এটা স্ক্রিপ্টের একটা, এই যে বাটন যখন ক্লিক করছেন এটাকে ইভেন্ট বলছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে প্রোগ্রামিং এর কনসেপ্ট, জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্সটাই এমন, আপাতত সহজে এতটুকু বুঝে রাখুন। কি করছে, এখানে যে প্যারাগ্রাফটা দেয়া, বা মনে করুন আমি যে এখানে দেই হ্যালো, এই যে এখানে হ্যালো লেখা, ক্লিক করলে হ্যালো লেখা বদলে সেইখানে আমার কারেন্ট সময়টা এখন এখানে শো করছে। ঠিক আছে, ডেমোকে এখানে পাল্টে এখানে ডেট ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে। আমি জানি একটু আপনাদের একদমই নতুন, একটু কঠিন লাগছে আমি জানি, এই ফাংশন প্রোগ্রামিং এর কথা, এটা আমাদের প্রোগ্রামিং ক্লাসের আলোচনায় আস্তে আস্তে এই কনসেপ্ট গুলো পরিষ্কার হবে, ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তো বিষয় যেটা হচ্ছে, স্ক্রিপ্টের সুবিধা কি, আমি ইন্টারেক্টিভ করে দিতে পারি, আমি এখানে আদার্স আরো বিভিন্ন ইনস্ট্রাকশন প্রোগ্রামিং এর মাধ্যমে এখানে লিখে দিতে পারি। যখনই পেজ লোড হবে বা কোনো বাটনে ক্লিক হবে, হ্যাঁ, অথবা কোনো একটা অ্যাক্টিভিটি ঘটবে, এই স্ক্রিপ্টটা এক্সিকিউট হয়ে যাবে। আমি কিন্তু এইচটিএমএল এর ভিতরে আছি, এইচটিএমএল এর ভিতরে আমি জাভা স্ক্রিপ্ট রান করতে পারছি এইচটিএমএল ফাইলের ভিতরে। ওকে, এটা হচ্ছে স্ক্রিপ্টের সুবিধা। এরপর এইচটিএমএল ফর্মস এর আলোচনায় যাই, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটি বোঝার জন্য। ওকে, আমাদের বিল্ড সামথিং, আমরা কিছু তৈরি করতে গেলে ঘুরে ফিরে ফর্মের এই কনসেপ্টটা আমাদের দরকার হবে। এই ফর্মের সাথেই আমাদের প্রোগ্রামিং এর কনসেপ্টটা আসে। তো যেহেতু আমরা এখনো প্রোগ্রামিং এর কথা বলিনি ক্লাসে, কিভাবে কাজ করে সেটা আলোচনা করিনি, হুম, তো আমরা কিছু বিষয় আমি বলবো যে আপাতত খালি জেনে রাখুন। হ্যাঁ, যেমন একটা হচ্ছে অ্যাকশন। এই যে ফর্ম, ফর্ম কোনটা, আমরা শিখন ওয়েবসাইটে যদি যাই, এই লগ ইন, দেখতে পাচ্ছেন এই যে কোডটা, আমি যদি এটা পেজ সোর্সে যাই বা এই অংশটা ইন্সপেক্ট করি, এখানে ব্রাউজারে আমাকে এটা এলিমেন্ট শো করবে। দেখুন, যদিও খুবই ছোট ফন্ট, আশা করি এবার দেখতে পাচ্ছেন। দেখুন, এই যে ফর্ম ট্যাগ দিয়ে করা, আমরা যে লগ ইন করবো, লগ ইনটা, আচ্ছা ওটা ডিজাইনের জন্য পিছনে চলে গিয়েছে। ফর্মে দেখুন অ্যাকশনে কি দেয়া, এই শিখনের ডব্লিউপি লগ ইন ডট পিএইচপি দেয়া। ওকে, তো ঘটনা কি ঘটবে, আমি যখনই এই যে এখানে ইনফরমেশন দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, অনেকটা লিঙ্কের মতো, তাই না? আমরা একটু আগে যে লিঙ্কের কনসেপ্ট দেখলাম উপরে, অনেকটা এই লিঙ্কের মতো, যে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে। ঠিক আছে, সেইটা আমাদের মেনশন বা বলে থাকি আমরা অ্যাকশন সেকশনটাতে। ঠিক আছে, আপাতত শুধু বললে বুঝবেন না, আমরা যখন প্রোগ্রামিং এর আলোচনা করব তখন মনে করুন এটা দেখতে পাবো, লগ ইন ডট পিএইচপি সাপোজ এটা আমার দেয়া। আর এখানে একটা আছে মেথড, মেথডটাও প্রোগ্রামিং এর ক্লাসের পরে বুঝবেন, শেষের দিকে। প্রোগ্রামিং নিয়েও দুইটা দুইটা বা তিনটা ক্লাস আমাদের লেগে যাবে বোঝাতে, কনসেপ্ট গুলো বোঝাতে। লাস্ট প্রোগ্রামিং এর শেষের দিন হচ্ছে পিএইচপির এই ফর্ম হ্যান্ডেলিং নিয়ে কথা বলবো। ওকে, তো সে তখন এই মেথড নিয়ে একটু কনসেপ্ট বুঝতে পারবেন না, ডাটাগুলো কিভাবে যাচ্ছে বা যাচ্ছে না। ঠিক আছে, তো আপাতত জেনে রাখুন যে এখানে এরকম কিছু একটা লিখতে হয়, এবং প্রোগ্রামিং এর সাথে এদের অ্যাক্টিভিটি আছে। ঠিক আছে, সেখানে ওর দরকার পড়ে। ওকে, তো ফর্মে আমাদের কি হয়, দুইটা জিনিস দরকার। এখানে একটা ট্যাগ আছে ইনপুট। ঠিক আছে, ইনপুট টাইপে আমি বলে দিব কি ধরনের ইনপুট হবে। ইনপুট টাইপ হবে টেক্সট।
ঠিক আছে, ইনপুট টাইপ টেক্সট। এখানে আরো দুইটা জিনিস মেনশন করতে হয়, সেখানে যাচ্ছি। তার আগে আম, না, দুইটা এখানে দেই, দুটো না কয়েকটা দিব। একটা হচ্ছে আইডি। আইডিটা কেন লাগে, এটাও হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা, এই যে বক্সে যে ভ্যালুটা দিব, এটা প্রোগ্রামিং এর কাছে যাবে, ঠিক আছে, সেটা যেন অনায়াসে যেতে পারে, এজন্য আমরা টাইপ আইডি, আরেকটা হলো নেম, আইডি আর নেম। আইডি হলো যে কোনো, এটা শুধু নামই লিখতে হবে এমন কথা নেই, এটা ইউজার নেম বলতে পারি, এটা আইডি হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রামিং এ এই ভ্যালুটা ক্যাচ করার জন্য, কোড দিয়ে ভ্যালুটা ক্যাচ করার জন্য এই একটা নাম দিচ্ছি। ওকে, আপাতত জেনে রাখুন নেম, এটাও আমরা ইউজার নেম বা ইউজার ইনপুট কিছু একটা দিতে পারি। যেটাই হোক, মূলত এই নেম আর আইডি ভ্যালু, এই দুইটা হচ্ছে এই ডাটাটা প্রোগ্রামিং দিয়ে ক্যাচ করার জন্য বা সেখানে ইউটিলাইজের জন্য। ওকে, তো আমরা নিচে যদি আসি, দেখুন একটা বাক্স দেখা যাচ্ছে, এখানে আমি চাইলে অনেক কিছু লিখতে পারছি, যদিও কিসের বাক্স আই ডোন্ট নো, তাই না? কেমন, সে একদমই সাদা বাক্স, এরকম থাকলে আসলে বোঝা যায় না। তো কি করা যায়, এখানে ডিজাইনের পারপাসে যে কাজটা করা যায়, এটা হচ্ছে লেবেল নামের আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি আমরা। লেবেল ফর ইউজার ইনপুট দিতে পারি। ওকে, কার জন্য এই লেবেলটা? ইউজার ইনপুটের জন্য। তো কি হবে, উপরে দেখুন আমার নাম দেখাচ্ছে ফার্স্টে, এখানে বিআর নামের একটা ট্যাগ ব্যবহার করেছি, এটা হচ্ছে ব্রেক ট্যাগ। হ্যাঁ, এর এর কোনো এন্ড নেই, এর শুরু আছে শেষ নেই, যেখানেই দিব তো সেখানে একটা লাইন ব্রেক করে দেবে। আমি এটা ছাড়া দিই, দেখুন এই এটা বাক্সের পাশে চলে এসেছে। আমি যদি এখন এন্টার এটা দিই, দিয়ে আরেকটা ইনপুট দিব। ওকে, এটা ফার্স্ট নেম না, এটাকে শুধু নেম বলতে পারি, বা ইউজার নেম বলতে পারি, ইউজার নেম। আচ্ছা, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, তাই না? লগ ইনে কি থাকে, দুইটাই তো থাকে। এটা টাইপ হচ্ছে পাসওয়ার্ড, কারণ দেখুন এখানে পাসওয়ার্ড বলেছে, আমি যদি পাসওয়ার্ড লিখি এটা কিন্তু প্লেন টেক্সটে দেখা যেত, হ্যাঁ? কিন্তু নর্মালি কি আমাদের পাসওয়ার্ড এভাবে দেখা যায়, যায় না। তো আমি ইনপুট টাইপ এখানে দিয়ে দিব পাসওয়ার্ড। আমি যদি এখন এটা টাইপ করি, দেখুন এখন ডট ডট হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না কি লিখছি। ওকে, ইউজার পাস, এটার আইডি হচ্ছে পাসওয়ার্ড, নেম হচ্ছে ইউজার পাস। ওকে, তো আমাদের দুইটা ভ্যালু হলো। এখন কি দরকার, নিচের লাইনে একটা বাটন দরকার, তাই না? একটা বাটন না হলে ভালো লাগছে না। আরেক লাইন এড করি, এইখানেও দুইটা দিই, তাহলে একটু ফাঁকা হচ্ছে না। ওকে, এবার একটু সুন্দর দেখা যাচ্ছে। এবার আমাদের যেটা দরকার, ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট। শুধু সাবমিট যদি লিখি, এখানে সাবমিট কুয়েরি দেখাচ্ছে। তো আমি যদি চাই যে না, এটা আসলে সাবমিট কুয়েরি না, ভিতরে এই লগ ইন লেখাটা দেখাক, তাহলে কি করতে হবে, আমাকে ভ্যালু ইকুয়ালস টু লগ ইন দিতে হবে। তাহলে কি হচ্ছে, এখন বাটনটা লগ ইনে পাল্টে গেল। ওকে, তো ইনপুট, এরকম আরো অনেক ধরনের ইনপুট টাইপ হয়, এক একটা ইনপুটের এক এক কাজ। আমি চাইলে ইমেজ ইনপুট নিতে পারি, পাসওয়ার্ড ইনপুট নিতে পারি, ঠিক আছে, প্রত্যেকটা নিয়েই নিচে এক্সাম্পল আছে। ওকে, ইনপুটটা কি কাজ লাগে, কিভাবে লাগে, এটা তো একবার বুঝে গেলেন। এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, অন্য ধরনের ইনপুট কেমন, ইমেইলের ইনপুটটা কেমন হয়, কালারের ইনপুটটা কেমন, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিসের জন্য। ওকে, বাটনের আরো আরো দুইটা এরকম ট্যাগ আছে। কি হবে, এই বাটনে যখনই ক্লিক করব, করার সাথে সাথে এই যে অ্যাকশনে যে পিএইচপি ফাইলের কথা লেখা, বা পিএইচপি না, অন্য যে কোনো ফাইল হোক, আদার্স সামথিং,
কোনো একটা ফাইল সামথিং ডট ফাইল, যেই ফাইলটাই লেখা থাকবে বা যাই করতে বলা হবে ও সেইখানে নিয়ে যাবে। এই বাটনে ক্লিক করলে এইখানে যেই যার লোকেশন বলা থাকবে সেখানে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ওর কাজ। মানে কোনো লিংক দেওয়া থাকলে তাহলে বাটন সেটা ক্লিক করলে ওই ওয়েবসাইটে নিয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেখানে নিয়ে চলে যাবে। ওকে, আমাদের প্রোগ্রামিং এ যখন পিএইচপির ফর্ম হ্যান্ডলিংটা দেখাবো তখন আরেকটু আমরা রিলেট করতে পারবো, আচ্ছা কোথায় কি হচ্ছে, অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আজকে আর খুব বেশি বার্ডেন দিব না, একটা ছোট অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এইচটিএমএল প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, আপনারা যেটা করবেন এইচটিএমএল এর কোডটার একটা স্ক্রিনশট নেবেন, আর এই যে আউটপুট যেটা আসে যেই যেই সাইটেই প্র্যাকটিস করেন আউটপুটের একটা স্ক্রিনশট, দুইটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টে যে টাস্ক দিব কোডটা করবেন, আউটপুটের স্ক্রিনশট, এই দুইটা সাবমিট করবেন। কেমন? মানে আমরা কোনো মানে কোড লিখে একটা ফর্মের মতো বানাই দিব নাকি? আমি একটা দিয়ে দিব যে এই এই ধরনের একটা জিনিস আমাকে বানিয়ে দিতে হবে, এরকম একটা সাইট। ঠিক আছে, ওই গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। একদিন টাইম? কোশ্চেনটা কি আজকে দিবেন নাকি আমি এখনই দিয়ে দিচ্ছি, নো টেনশন। ইয়া কবে মানে ওকে ওকে ডে কবে ওইটা? আপনাদের নেক্সট ক্লাস তো শনিবার, ওই দিন। ওকে। ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আমাদের এইচটিএমএল এর বেসিকটা একটু বুঝলাম, অনলাইনে প্র্যাকটিস নিয়ে কথা বললাম, এলিমেন্ট অ্যাট্রিবিউট ট্যাগ গুলো কিভাবে কাজ করে সেটা বুঝলাম, একদমই বেসিক একটা ফর্ম নিয়ে আমরা একটু কথা বললাম। ঠিক আছে, বোঝার জন্য যে এইচটিএমএলটা কি, কিভাবে কাজে লাগে। ওকে, আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই। আর অ্যাসাইনমেন্ট ভাই আমরা কমপ্লিট করে হচ্ছে ওখানেই সাবমিট করে দেবো তাই তো হ্যাঁ হ্যাঁ, গুগল গুগল ক্লাসরুমে? ক্লাসরুমেই সব দিয়ে দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।